হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে যে ম্যাক্রো ইকোনমিক্সের থার্ড চ্যাপ্টারটা চলছিল, ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিটারমিনেশন, সেখানে এখন যে টপিকটা আলোচনা করব এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এই টপিকটা কখনোই এক্সামে অ্যাভয়েড করা যায় না। এই টপিকটা খুব ভালো করে তোমাদের নলেজে রাখতে হবে এবং ভালো করে নোট করতে হবে এবং খাতায় লিখতে হবে। ঠিক আছে, তো তো দেখো, যারা ইংলিশে পড়ছো এই যে নোটটা লেখাচ্ছি এটা পারফেক্ট নোট, কোনো সন্দেহ নেই। যারা বাংলায় পড়বে তারা অজয় কুমার নন্দীর বই তো কিনেইছো। ঠিক আছে, তো আর এই যে নোটগুলো লিখেছি এর উপর বেস করে তোমরা নিজের একটা নোট করো, নোট করে আমাকে নোটটা করে দেখাও। যারা বাংলায় পড়ছো, ইংলিশ পড়লে আলাদা করে নোট করার দরকার নেই, এই নোটগুলো লিখলেই হবে। ঠিক আছে, তো তো দেখো কি পড়ছি, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। ঠিক আছে, তো অর্থাৎ বিনিয়োগ গুণক। ঠিক আছে, তো এটাকে আমরা কে দ্বারা ডিনোট করি। ঠিক আছে, এটা তো আমরা বুঝবোই। এর আগে এটার আমরা একটা কনসেপ্ট নিয়ে নিই। স্যার কনসেপ্টটা কি? সাপোজ ধরো একজন পার্সন আছে, একজন পার্সনের নাম কি মিস্টার এ। ঠিক আছে, সে একটা, তার কাছে প্রচুর পয়সা আছে, সে একটা ল্যান্ড পারচেস করলো। ল্যান্ড, এই দেখো একটা ল্যান্ড, এই যেটা একটা ল্যান্ড পারচেস করেছে। কত টাকা দিয়ে ল্যান্ড পারচেস করছে? স্যার 5 লাখ টাকা দিয়ে ল্যান্ড পারচেস করছে। কত টাকা দিয়ে? একটা পার্সন ছিল, পার্সনের নাম মিস্টার এ, একটা ল্যান্ড পারচেস করলো 5 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, তো এবার আরেকজন ভদ্রলোক, এর নাম কি ধরো মিস্টার বি। মিস্টার এর কাছে আসলে বললো কি, আমি এখানে একটা কালচারাল প্রোগ্রাম করতে যাই, আমি একটা ফাংশন করতে যাই, বা আমি কোনো একটা স্বাধীন প্রোগ্রাম অর্গানাইজ করতে চাই। তাহলে এই জমিটা আমাকে, এই ল্যান্ডটা আমাকে ভাড়া দিতে হবে। বুঝতে পারলে তো? আমাকে এই ল্যান্ডটাই কাজটা করতেই দিতে হবে, কারণ আমার দরকার, এরকম ল্যান্ড নেই, এত বড় ল্যান্ড কোথাও নেই, আমাকে এখানে কাজটা করতে দিতে হবে। তখন মিস্টার এ বললো ঠিক আছে, তোমার যখন দরকার তুমি করো কাজটা, কিন্তু এর বদলে তোমাকে কিন্তু আমাকে পে করতে হবে। ঠিক আছে, কাকে বলেছে? মিস্টার এ এই কথা মিস্টার বি কে বলেছে, এর বদলে তোমাকে কিন্তু কিছু পেমেন্ট করতে হবে। অর্থাৎ মিস্টার বি মিস্টার কে কিছু পেমেন্ট করবে। কত টাকা পেমেন্ট করতে হবে? আর যেই টাকাটা পেমেন্ট করবে এটাকে বলা হয় রেন্ট। কত টাকা পেমেন্ট করছে মিস্টার বি মিস্টার এ কে? 1 লাখ টাকা। কেন? এই যে এই ল্যান্ডটা ইউজ করার জন্য মিস্টার এ মিস্টার বি থেকে 1 লাখ টাকা নিচ্ছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি বলতে চেয়েছি? তাহলে এখানে আমি এটাই বলতে চাইলাম, এখানে তো মিস্টার এর 1 লাখ টাকা ইনকাম জেনারেট হলো। স্যার 1 লাখ টাকা ইনকাম কেন জেনারেট হলো? আরে ভাই, মিস্টার এ তো 5 লাখ টাকা ইনভেস্ট করেছে অ্যাট ফার্স্ট। ঠিক আছে, মানে অ্যাট ফার্স্ট মিস্টার এ 5 লাখ টাকা ইনভেস্ট করেছে। মিস্টার এ 5 লাখ টাকা ইনভেস্ট করেছে বলেই তো 1 লাখ টাকা ইনকাম জেনারেট হলো, তাই নাই কি? হ্যাঁ স্যার। তাহলে কি করেছে? ইনভেস্ট করেছিল বলেই তোমার ইনকাম জেনারেট হয়েছিল। তার মানে মিস্টার এ প্রথমে ইনভেস্ট করেছিল। তো দেখো না, তুমি যত ইনভেস্ট করবে তত ইনকাম বাড়বে। এবার তোমরা নিজেরাই ভাবার চেষ্টা করো, ধরো আমরা যদি আমাদের ইনভেস্টমেন্ট লেভেল, দেখো আপ অ্যারো হয়েছে না, আমরা যদি আমাদের ইনভেস্টমেন্ট লেভেলটা বাড়িয়ে দিই তাহলে আমাদের ইনকাম বেড়ে যাবে। এবার আমরা যদি আমাদের ইনভেস্টমেন্ট লেভেলটা কমিয়ে দিই তাহলে আমাদের ইনকাম কমে যাবে। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমরা যদি আমাদের ইনভেস্টমেন্ট লেভেলটা বাড়িয়ে দিই তাহলে আমাদের ইনকাম বেড়ে যাবে, আর আমরা যদি আমাদের ইনভেস্টমেন্ট লেভেলটা কমিয়ে দিই তাহলে আমাদের ইনকাম কমে যাবে। তো দেখো, তোমরা নিজেরাই ভাবার চেষ্টা করো, আমাদের দেশে তো অনেকগুলো সেক্টর আছে, যে প্রতিটা সেক্টর আছে, সেই প্রতিটা সেক্টরে যত যত বেশি ইনভেস্টমেন্ট করবো তত দেশে, আমাদের দেশে ন্যাশনাল ইনকাম বাড়বে। আর পার্টিকুলার যদি আমাদের ইনভেস্টমেন্ট যদি একটা সেক্টরেই থাকে তাহলে পার্টিকুলার তো একটা সেক্টরেই ইনকাম হবে, তাই না? তাই যত আমাদের আলাদা আলাদা সেক্টর আছে, প্রতিটা সেক্টরে যত যত বেশি করে ইনভেস্ট করবো তত তত বেশি করে ইনকাম হবে। আর আমরা যদি সমস্ত ইনভেস্টমেন্ট একটা সেক্টরের মধ্যে ফেলে দিই তাহলে একটা সেক্টরেই ইনকাম হবে। তো এখানে কি বুঝতে পারছো? ইনভেস্টমেন্ট যত বাড়বে ইনকাম তত বাড়বে, ইনভেস্টমেন্ট যত কমবে ইনকাম তত কমবে। অর্থাৎ এখানে ইনভেস্টমেন্ট আর ইনকামের মধ্যে কেমন সম্পর্ক আছে? ডাইরেক্ট রিলেশন আছে না, তাই তো? ডাইরেক্ট রিলেশন। দেখো না, ইনভেস্টমেন্ট আর ইনকামের মধ্যে কি রিলেশন আছে? ডাইরেক্ট রিলেশন আছে। এটা কিছু লিখতে হবে না, বোঝাচ্ছি। ঠিক আছে, তো আর আমরা ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে আমরা কে দ্বারা ডিনোট করি? কে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে আমরা কে দ্বারা ডিনোট করি? দেখো এখানে কি লেখা আছে, এখানে বলেছে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা আই। তাহলে এই যে কে দ্বারা তো ডিনোট করি, এবার এটাকেই আমরা বলছি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে আমরা বলছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। অর্থাৎ তুমি যদি তোমার ইনভেস্টমেন্ট বাড়াতে থাকো, তুমি যদি তোমার ইনভেস্টমেন্টটা চেঞ্জ করো তাহলে তোমার ইনকামের চেঞ্জ। আমি কি বললাম? তুমি যত বেশি ইনভেস্ট করবে তোমার ইনকাম তত বাড়বে। ঠিক আছে না? তাই লিখেছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। ইনভেস্ট তুমি যত বেশি করবে বা ইনভেস্টমেন্টে যদি তোমার কোনো চেঞ্জ হয় তাহলে ইনকামে চেঞ্জ হবে। তুমি ইনভেস্টমেন্ট বাড়াতেও পারো, ইনভেস্টমেন্ট কমাতেও পারো। ইনভেস্টমেন্ট যদি তুমি বাড়িয়ে দাও তাহলে তোমার ইনকাম বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট যদি তুমি কমিয়ে দাও তাহলে ইনকাম কমে যাবে।
এখানে বলেছে ইনভেস্টমেন্ট ডেল্টা আই, তার মানে ইনভেস্টমেন্টের চেঞ্জের ফলে ইনকামের চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। আমরা অন্যভাবে যদি বোঝানোর চেষ্টা করি, সেটা কি ₹1 ইনভেস্টমেন্ট, তুমি যদি 1 টাকা ইনভেস্টমেন্ট চেঞ্জ করো, ঠিক আছে, তুমি যদি ইনভেস্টমেন্ট যদি 1 টাকা চেঞ্জ করো, তাহলে তোমার ইনকাম কত গুণ চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। বা আমি যদি বলতে পারি, আমি যদি 1 টাকা ইনভেস্টমেন্ট ইনক্রিজ করি, তাহলে আমার ইনকাম কত গুণ চেঞ্জ হচ্ছে বা কত গুণ বাড়ছে, এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। দেখো, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে, আমার মনে হয় না খুব বেশি বুঝতে অসুবিধা হয়েছে। তবুও বলছি, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে আমরা কি দিয়ে ডিনোট করি স্যার? কে দিয়ে ডিনোট করি। তো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বের করার ফর্মুলাটা কি স্যার? ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। ডেল্টা আই কেন বলছে? ইনভেস্টমেন্ট যদি কিছুটা চেঞ্জ করো, ইনভেস্টমেন্ট চেঞ্জের ফলে ইনকামের কি চেঞ্জ হয়, এটাই তো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। তো দেখো এখানে কি লিখেছে, প্রথমে আমি বলবো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কনসেপ্টটা কে দিয়েছে? প্রফেসর J.M. Keynes. The concept of investment multiplier is and contributed by the Professor J.M. Keynes. ঠিক আছে, তো প্রফেসর J.M. Keynes কি বিলিভ করতো? প্রফেসর J.M. Keynes বিলিভ করতো যে ইনক্রিমেন্ট ইন ইনভেস্টমেন্ট, তুমি যদি তোমার ইনভেস্টমেন্ট লেভেলটাকে ইনক্রিজ করে দাও, তুমি যদি তোমার ইনভেস্টমেন্ট লেভেলটাকে ইনক্রিজ করে দাও বা ইনক্রিমেন্ট করে দাও, তাহলে দেশের যে এগ্রিগেট ইনকাম আছে না, এগ্রিগেট ইনকামটাও ইনক্রিজ করবে। আরে কমন ব্যাপার, বারবার একই কথা বললাম, তুমি যদি তোমার ইনভেস্টমেন্ট বাড়িয়ে দাও, তাহলে ইনকামও বাড়বে। এইটাই বিলিভ করতো প্রফেসর J.M. Keynes। এবার এখান থেকে কি কনক্লুশন বেরিয়ে এসছে? বলছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ইজ দ্য রেশিও। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কি? এটা এক ধরনের রেশিও, ঠিক আছে, অফ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম ডিউ টু অ্যান ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট। এটা কিছুই বলেনি, এখান থেকে কনক্লুশন একটাই বেরিয়েছে, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও? ডেল্টা ওয়াই আর ডেল্টা আই এর রেশিও, ঠিক আছে। তো বলছে ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম ডিউ টু চেঞ্জ ইন ডিউ টু অ্যান ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো ন্যাশনাল বলছে ইনভেস্টমেন্ট চেঞ্জ হওয়ার ফলে, ন্যাশনাল ইনকামের কি চেঞ্জ হয়েছে, এটাই তো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। দেখো কি লিখেছি, কে ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। বলো কি লিখেছি, কে ইকুয়াল ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, মানে ইনভেস্টমেন্ট চেঞ্জ, ডেল্টা মানে চেঞ্জ, ইনভেস্টমেন্ট চেঞ্জের ফলে ইনকামের চেঞ্জ, এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। এটা আমরা অন্যভাবে দেখাতে পারি, ডেল্টা ওয়াই মানে কি? ডেল্টা মানে কি স্যার? চেঞ্জ ইন, ওয়াই মানে ইনকাম, ডেল্টা মানে চেঞ্জ ইন, আই মানে ইনভেস্টমেন্ট, চেঞ্জ ইন ইনকাম বাই চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ধরো আর একটা কনসেপ্ট, এই 2 নম্বর কনসেপ্ট, দেখো যে কনসেপ্টগুলো কিন্তু খাতায় টুকতে হবে না, এইগুলো নোটের খাতায় কখনোই টুকতে হবে না। নোটের খাতায় যেটা আমি পড়াচ্ছি সেটা টুকলেই হবে, এটা জাস্ট বোঝানোর জন্য। সেটা কি? ইনভেস্টমেন্ট আর এটা ইনকাম। ইনভেস্টমেন্ট ইনকাম, তুমি যখন 2000 টাকা ইনভেস্ট করেছো, তখন তুমি ইনকাম জেনারেট হতো 10,000 টাকা। তুমি এখন ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিলে, 2000 থেকে 12,000 টাকা ইনভেস্টমেন্ট করে দিলে, তখন তোমার ইনকাম হয়ে গেল কত? 15,000 টাকা। তা আমরা কি জানি? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ফর্মুলা কে ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। ডেল্টা ওয়াই কত? ইনকাম চেঞ্জ হয়েছে 5,000, ঠিক আছে, ইনভেস্টমেন্ট চেঞ্জ হয়েছে 10,000, 5,000 বাই 10,000 মানে 0.5, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হলো 0.5। এটাকে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি বা এক্সপ্রেস করতে পারি, ₹1 ইনভেস্টমেন্ট এক্সট্রা, তুমি যদি 1 টাকা এক্সট্রা ইনভেস্ট করো, তাহলে তোমার 50 পয়সা ইনকাম জেনারেট হবে। তুমি এক্সট্রা যদি 1 টাকা ইনভেস্ট করো, তাহলে তোমার এক্সট্রা তো 50 পয়সা ইনকাম জেনারেট হবে, ঠিক আছে। এখানে এটাই বলতে চেয়েছে। এবার দেখি আমরা আমাদের নোটে কি লিখেছি। দেখো কি লিখেছি এক্সাম্পলে, অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে, অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, বলছে অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে এক্সট্রা ইনভেস্ট করেছো তুমি কত? 4,000 কোটি টাকা এক্সট্রা ইনভেস্টমেন্ট, ডেল্টা আই, ইন অ্যান ইকোনমি, একটা ইকোনমির মধ্যে তুমি কত টাকা এক্সট্রা ইনভেস্ট করেছো? 4,000 কোটি টাকা, ঠিক আছে। অ্যান অ্যাডিশনাল, এবার এক্সট্রা যে 4,000 কোটি টাকা ইনভেস্ট করা হলো, এক্সট্রা যে 4,000 কোটি টাকা ইনভেস্ট করা হলো, তার জন্য কিছু ইনকাম জেনারেট হবে। হ্যাঁ, ইনকাম জেনারেট হয়েছে। এক্সট্রা ইনকাম কত? 16,000 কোটি টাকা এক্সট্রা ইনকাম জেনারেট হয়েছে। এরকম কেসের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার কত হবে? কে ইকুয়াল ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। ইনকামের চেঞ্জ 16,000, ইনভেস্টমেন্টের চেঞ্জ 4,000, 16,000 বাই 4,000 মানে 4। এটা কি মিন করছে? ইট মিনস ইনকাম ইনক্রিজ 4 টাইমস, ইনকাম 4 গুণ বেড়ে গেছে, ঠিক আছে, উইথ আ সিঙ্গেল ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো আমি মানে কি হয়েছে? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার 4 কথাটির অর্থ কি? অর্থাৎ তুমি যদি 1 টাকা ইনভেস্ট করো, তুমি যদি এক্সট্রা 1 টাকা ইনভেস্ট করো, তাহলে তোমার ইনকামটা 4 গুণ বেড়ে যাচ্ছে। দেখো লিখেছে ₹1 ইনভেস্ট, ঠিক আছে, ₹1 ইনভেস্ট, তুমি 1 টাকা যদি ইনভেস্ট করো, তাহলে
তোমার ইনকাম 4 গুণ বেড়ে যাচ্ছে। আর এটাই যে এদের মধ্যে যে ইয়েটা, এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। তো বোঝা গেল ব্যাপারটা। আরেকবার বলে দিই, এই যে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার 4 হওয়ার অর্থ কি, তুমি তোমার ইনভেস্টমেন্ট চেঞ্জ করেছো, ইনভেস্টমেন্ট চেঞ্জ করার ফলে তোমার ইনকাম তো চেঞ্জ হয়েছে, ইনভেস্টমেন্ট চেঞ্জ করার ফলে ইনকাম চেঞ্জ হয়েছে, ঠিক আছে। কত ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার 4 কথাটির অর্থ হলো তোমার ইনভেস্টমেন্ট চেঞ্জ হওয়ার ফলে ইনকামের চেঞ্জ হয়েছে, আর এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। তো এই ব্যাপারটা বোঝা গেছে। এবার এখানে আরেকবার বলে দিই কি বলছে, ইট মিনস ইনকাম ইনক্রিজ বাই 4 টাইমস, ইনকাম আমার 4 গুণ বেড়ে গেছে, ঠিক আছে। ইনকাম আমার 4 গুণ বেড়ে গেছে উইথ আ সিঙ্গেল ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট। মানে ইনভেস্টমেন্ট, ধরো আমি এইভাবে তোমাকে বোঝাচ্ছি, ইনভেস্টমেন্ট যদি তুমি তোমার 1 টাকা বাড়িয়ে দাও, তো ইনভেস্টমেন্ট বাড়লে কি হবে, ইনকাম বাড়বে। ইনভেস্টমেন্ট যদি তুমি 1 টাকা বাড়িয়ে দাও, তাহলে তোমার ইনকাম 4 গুণ বেড়ে যাবে, ঠিক আছে। ইনভেস্টমেন্ট যদি 1 টাকা বাড়িয়ে দাও, তাহলে ইনকাম 4 গুণ বেড়ে যাবে, ঠিক আছে। এবং এদের মধ্যে যে এটা সম্পর্কটা, রিলেশনটা, এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। কত গুণ বেড়ে যাচ্ছে, 4 গুণ, ঠিক আছে। এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। তো বোঝা গেল। এরপরে কি লেখা আছে, দ্য অ্যালজেব্রিক রিলেশনশিপ বিটুইন কে অ্যান্ড এমপিসি। কে আর এমপিসির মধ্যে অ্যালজেব্রিক রিলেশনটা বুঝবো, ঠিক আছে। তার আগে দেখো আমি করে দিয়েছি বোঝার জন্য 3 নম্বর কনসেপ্ট, কে আর এমপিসির মধ্যে অ্যালজেব্রিক রিলেশন কি। আমরা কি জানি, আরে আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, আমরা বহুদিন ধরে পড়ছি। ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, ওয়াই মানে আমার ইনকাম, আর সি মানে কনজামশন, এস মানে সেভিংস। ধরো আমি 100 টাকা কামিয়েছি, তার মধ্যে ধরো 20 টাকা কনজিউম করে, তাহলে বাকি 80 টাকা সেভ করেছি, ঠিক আছে। আর আমরা আগের চ্যাপ্টার, মানে আগের চ্যাপ্টার কি, এই চ্যাপ্টারে চলছিল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কোনো একটা ন্যাশনাল ইনকামটা তার ইকুইলিব্রিয়ামে পৌঁছতে গেলে কি করতে হয়, এডি আর এএস যদি ইকুয়াল হয় তখন ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছায়। আর এডি বের করার ফর্মুলা কি, সি প্লাস আই, আর এএস হচ্ছে সি প্লাস এস। বোথ সাইড সি সি কেটে গেলে রইলে কি, আই ইকুয়াল টু এস, তাই তো। আর আমরা কিছুক্ষণ আগেই লিখলাম ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, ঠিক আছে। এবার ওয়াই ইকুয়াল টু সির জায়গায় সি, এস এর জায়গায় আই লিখলাম। স্যার কেন এসের জায়গায় আই লিখলেন, কারণ আমরা কি জানি ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছতে গেলে তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টে কি হয়, আই ইকুয়াল টু এস হয়। আই ইকুয়াল টু এস, দেখো দেখালাম আই ইকুয়াল টু এস, তাহলে এস এর জায়গায় আই লিখতে পারি, তাহলে। আর আমাদের এখন কি বুঝছি, টপিকটা কি ছিল, টপিকটা ছিল দেখো কের সাথে এমপিসির রিলেশন। দেখো কের সাথে এমপিসি, এমপিসি মানে কি, মার্জিনাল, মানে কোনো কিছু চেঞ্জ হবে। আর কোনো কিছু চেঞ্জ কি দ্বারা প্রকাশ করা হয়, স্যার ডেল্টা দ্বারা, ডেল্টা দ্বারা। তাহলে সব করার আগে ডেল্টা বসে দিতে, ওয়াই এর আগে ডেল্টা ওয়াই, সির আগে ডেল্টা সি, আই এর আগে ডেল্টা ওয়াই, সরি ডেল্টা আই, ঠিক আছে। এবার আমরা এই যে ইকুয়েশনটা তোমার আসলো, এটাকে তুমি ডেল্টা ওয়াই দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা ওয়াই, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ডেল্টা আই বাই ডেল্টা ওয়াই। তো ডেল্টা ওয়াই বাই ডেল্টা ওয়াই করলে কত হবে 1, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই করলে কত হবে এমপিসি, ডেল্টা আই বাই ডেল্টা ওয়াই করলে কত হবে। দেখো কিছুক্ষণ আগে কি লিখলাম, কে ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, এটা লিখলাম। কিন্তু আমার এখানে কি আছে, উল্টো আছে, উল্টো আছে। এই দেখো নিচে কি ছিল, ডেল্টা আই, উপরে ডেল্টা ওয়াই, না উল্টে গেছে। উল্টালে কি হবে, দেখো আমি 1/k লিখেছি, বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এমন কি আছে, এমন কি আছে, আমাদের কে বের করার ফর্মুলা কি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, কিন্তু এখানে কি আছে, এখানে আছে ডেল্টা আই বাই ডেল্টা, মানে উল্টে গেছে, তার মানে কি 1/k করলেই হয়ে যাচ্ছে। এইবার 1 ইকুয়াল টু এমপিসি প্লাস 1/k, আমি পরের লাইন লিখি কে ইকুয়াল টু এটা। এখন তোমরা যদি বুঝতে না পারো সেটা আমাকে বুঝিয়ে দেখাতে হবে, তাই না। এখানে কি করে করব, দেখো আমি এখানে পাশে দেখাচ্ছি, এই লাইনের পর এই লাইন একবারে করেছি, তোমরাও একবারে করো, কিন্তু এই লাইন থেকে এই লাইন কি করে আসলো সেটা দেখাচ্ছি। দেখো এই সাইডে বাঁ দিকে 1 ছিল, 1 লিখলাম, আর ডান দিকে 1/k ছিল, ঠিক আছে। এটা বাঁ দিকে নিয়ে চলে আসলাম, মাইনাস 1/k ইকুয়াল টু এমপিসি, ঠিক আছে। তো এবার আমি কেটাকে আমি কে এর মান বের করতে চাইছি, তাহলে লিখবো এখানে মাইনাস 1/k ইকুয়াল টু এমপিসি মাইনাস 1। তাহলে এটাকে কি করতে পারি, এখানে মাইনাস কমন নিলে 1 মাইনাস এমপিসি, আর এখানে মাইনাস 1/k, মাইনাস মাইনাস বোথ সাইড কেটে যাচ্ছে, তাহলে বলতে পারি কে ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি। বুঝতে পারলে, আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম, এমন কিছু কঠিন না। জিনিসটা দেখো, বারবার করে দেখো, নর্মাল অ্যালজেব্রা। এই তো তোমরা ক্লাস 8-9-এ যথেষ্ট ভালো করে অ্যালজেব্রা করেছো। এই অ্যালজেব্রার কনসেপ্টই এটা, তোমরা নিজেরাই করার চেষ্টা করো। তোমাদের এটা কেন দেখার দরকার, এটা একদম দেখার দরকার নেই। তুমি এই যে এখান থেকে এটা হয়েছে, তুমি এখান থেকে কে এর মান বের করে দাও, কি দাঁড়াচ্ছে, এটাই দাঁড়াচ্ছে কে ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি। তাহলে আমরা এখন আমাদের কে দুটো ফর্মুলা পেলাম, একটা পেলাম কে ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, আর একটা ফর্মুলা পেলাম এটা। এবার দেখি আর কিছু ফর্মুলা পাওয়া যায় কিনা। দেখো
এবার কে এর সাথে এমপিএস এর রিলেশন করতে গেলে কি করবো, আমরা জানি কিছুক্ষণ আগেই বললাম কে ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি, আর 1 মাইনাস এমপিসি কি বলতো এমপিএস 1/এমপিএস। এটা একটা 3 নম্বর রিলেশন পেলাম, ঠিক আছে। তো এবার দেখি আমাদের খাতায় নোটে কি লেখানো আছে। দেখো কি লেখা আছে, algebraic relationship between k and mpc, ঠিক আছে। তো the algebraic relation between multiplier and mpc can be derived in the following manner, ঠিক আছে। তো algebraic relation, algebraic মানে স্যার বীজগণিত, রিলেশন বিটুইন মাল্টিপ্লায়ার মানে k আর mpc এটা ডিরাইভ করবো কি করে, এইমাত্র বললাম y ইকুয়াল টু সি প্লাস এস। আমরা জানি আমাদের ন্যাশনাল ইনকাম হয় সেটা সি প্লাস এস, কনজাম্পশন আর সেভিংস, ঠিক আছে। তো আর কিছুক্ষণ আগেই প্রমাণ করে দেখালাম যে ইকুইলিব্রিয়ামে পৌঁছালে তখন এস ইকুয়াল টু আই হয়, তাহলে ওয়াইটা ওয়াই লিখলাম, সিটা সি লিখলাম, এস এর জায়গায় আই লিখলাম। সিমিলারলি এনি চেঞ্জ ইন ইনকাম, ইনকামের চেঞ্জ ডেল্টা ওয়াই উইল অলসো ইকুয়াল টু ডেল্টা সি প্লাস ডেল্টা আই। আরে কিছুই না, এই সব করার আগে একটা করে কিছুক্ষণ আগে এটা বোঝালাম, ডেল্টা দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, তাহলে কত হচ্ছে স্যার ডেল্টা ওয়াই ডেল্টা সি ডেল্টা আই। দেখো তারপরের লাইন লিখেছি ডেল্টা ওয়াই ডেল্টা সি ডেল্টা আই। এবার বোথ সাইডকে ডেল্টা ওয়াই দিয়ে ডিভাইড করলে কি হবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা ওয়াই, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ডেল্টা আই বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে। এটা কাটলে 1 হচ্ছে, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই করলে এমপিসি, ডেল্টা আই বাই ডেল্টা ওয়াই করলে কি হয় 1/k। কি বললাম 1/k। এখন তুমি বলে স্যার আরে কি বলবো 1/k কেন, তুমি দেখো এখানে পাশে যদি তোমাকে লিখে দিই, দেখো লেখা আছে কে বের করার নিয়ম কি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, কিন্তু এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই আছে না স্যার, উল্টো আছে, তাই 1/k করলাম, ঠিক আছে। তো আর এটাকে এমপিসি লিখলাম কেন, আমরা জানি ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই হচ্ছে এমপিসি, এগুলো আমরা আগে শিখে গেছি। তারপর পরের লাইনে কি করেছি, কে ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি। এখন যদি তুমি বলো স্যার আগের লাইন থেকে এটা কি করে হলো, কিছুক্ষণ আগেই করে দেখালাম, দেখে নাও, ঠিক আছে। তো এরপরে হচ্ছে অ্যালজেব্রিক রিলেশনশিপ বিটুইন কে অ্যান্ড এমপিএস। আমরা জানি যে কে ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি, ঠিক আছে। তো আর এবার কে ইকুয়াল টু 1 মাইনাস এমপিসিটাকে আমরা এমপিএস বলি। এইগুলো দেখো, এগুলো যদি আমাকে বলো স্যার একটু বোঝান না, আরে ভাই কি বোঝাবো, এই জন্য বারবার বলছি যে আমাদের প্লে লিস্ট আছে ম্যাক্রো ইকোনমিক্স 3rd চ্যাপ্টারে, সিরিয়ালি দেখতে হবে, নাহলে বুঝতে পারবে না, হলে বুঝতে পারবে না, বলে একটার পর একটা সিরিয়াল আসছে, ঠিক আছে। তো যাদের দেখা নেই তারা আগে সিরিয়ালি প্লে লিস্ট দেখো, এই ভিডিও আগে খুলে লাভ নেই, কিন্তু সিরিয়ালি দেখো অনেক কিছু বুঝতে পারবে, নাহলে কিন্তু কিছুই মাথায় ঢুকবে না। তো এমপিএস বের করার ফর্মুলা কি 1 মাইনাস এমপিসি, ঠিক আছে। তো এবার দেখো রিলেশনশিপ অফ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ঠিক আছে। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার রিলেশন কার সঙ্গে, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার সঙ্গে এমপিসির কি রিলেশন, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার সঙ্গে এমপিএস এর কি রিলেশন। দেখো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের সাথে এমপিসির ডাইরেক্ট রিলেশন, আর ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের সঙ্গে এমপিএস এর ইনভার্স রিলেশন, ঠিক আছে। ডাইরেক্ট মানে একটা বাড়লে আর একটা বাড়বে, আর ইনভার্স মানে একটা বাড়লে আর একটা কমবে। অর্থাৎ এমপিসি যখন বাড়বে, এমপিসি বাড়লে কে বাড়বে, এমপিসি কমলে কে কমবে, এই জন্য এটাকে বলছে ডাইরেক্ট রিলেশন। আর এমপিএস এর সঙ্গে ইনভার্স মানে এমপিএস বাড়লে কে কমবে, আর এমপিএস কমলে কে বাড়বে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। অ্যাকচুয়ালি এগুলো কেন করালাম, অন্যান্য ক্লাসে না এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন এগুলো দিতে পারে, বাট তোমরাও যদি এটা পরীক্ষায় লেখো কোনো সমস্যা নেই, কেননা এরকম পয়েন্ট তোমরা যে তোমাদের বইগুলো দেখবে বইতে লেখা আছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ভ্যালু অফ মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ারের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, মাল্টিপ্লায়ারের ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ। দেখো কি লিখেছি, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ মাল্টিপ্লায়ার ইজ ইনফিনিটি, ঠিক আছে। তো স্যার কি করে হচ্ছে, আমরা এইমাত্র শেখালাম ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বের করার ফর্মুলা কি 1/1 মাইনাস এমপিসি। তুমি যদি এমপিসির মান 1 ধরো তাহলেই কিন্তু তোমার ইনফিনিটিভ বেরোবে। তোমাকে বলেছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, আমি বললাম ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটিভ হতে পারে। তাহলে ইনফিনিটিভ তখনই হবে যদি এমপিসির মান যদি তুমি মনে মনে 1 ধরে নাও, তাহলে এখানে 1 বসিয়ে দাও, তাহলে 1/1 মাইনাস 1, তাহলে 1/0 মানে ইনফিনিটিভ। এবার যদি বলে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের মিনিমাম ভ্যালু কত হতে পারে, মিনিমাম ভ্যালু 1 হতে পারে। কখন মিনিমাম ভ্যালু 1 বেরোবে, যদি 0 ধরো, এমপিসি যদি 0 ধরো। তাই লিখেছি কে ইকুয়াল টু 1/এমপিসি, তাহলে 1/1 মাইনাস 0, ঠিক আছে, তাহলে 1 মাইনাস 1 মানে 1। এই ছিল প্রপার কনসেপ্ট ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, আর কিছু কনসেপ্ট নেই। এইটা যারা ইংলিশ ভার্সন পড়বে তারা এই পুরোটা লিখে দিলে পুরো পারফেক্ট ফুল মার্কস নিয়ে চলে আসবে, ঠিক আছে। এবার আমি একটু অজয় কুমার নন্দীর বইটা দেখি বেঙ্গলি ভার্সনে কি লেখা আছে, বাট আমি তো পুরো বুঝি না, জাস্ট আমি দেখবো বইটায় কি লেখা আছে। দেখো আমি পড়লাম, আমার কাছে এমন কিছু লাগলো না, ঠিকই আছে, বাট বইতে যেই লেখাটা আছে বেঙ্গলি বইতে হচ্ছে, আমি যে নোটটা লেখালাম এই নোটটা পড়ে বেঙ্গলি বইটা সামনে রেখে নিজের মতো নোট করে আমাকে দেখাও,
আমি বলে দেবো কতটা কি ঠিক আছে কতটা কি ভুল আছে, ঠিক আছে? তো এখন যে নোটটা লিখলাম এটা যে পারফেক্ট নোট, এরকম নোট যদি তুমি এক্সামে সাজাতে পারো ফুল মার্কস পেয়ে যাবে। তো আমি এখন ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বুঝিয়ে দিলাম। আমরা নেক্সট ভিডিওতে পড়বো কি কেনস ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। তো কেনস ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বুঝতে গেলে আগে বলতে হবে কেনস ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার জিনিসটা কি, আমাদের ডেফিনেশন দেবো, তারপর দেবো ওর অ্যাজাম্পশনটা দেবো, ঠিক আছে? তো তারপর কি করবো জানো, যেই অ্যাজাম্পশনটা দেওয়া হয়ে যাবে তারপর কি করে কেনস মানে ডিটারমিনেশন অফ দ্য ভ্যালু অফ মাল্টিপ্লায়ার ইন কেনসিয়ান থিওরি অফ মাল্টিপ্লায়ার, মানে ওর মাল্টিপ্লায়ারটা কি করে বের করতে হয় ওটা শিখবো। সেটা করার জন্য 3টে প্রসেস আছে, কেউ গ্রাফে করে, ঠিক আছে, কেউ অ্যালজেব্রা করে করবে, কেউ ডেরিভেটিভ করে করবে, ঠিক আছে? আমরা নর্মাল অ্যালজেব্রা করে করবো, ব্যাপারটা তোমাদের মাথায় খুব ইজিলি ঢুকে যাবে, ঠিক আছে? তো দেখো আমি করেছি, দেখো থিওরি অফ মাল্টিপ্লায়ার মানে ইনভেস্টমেন্ট থিওরি অফ মাল্টিপ্লায়ার। তো ব্যাপারটা একটু বুঝে নিই আগে, মানে বেসিক ফান্ডাটা বুঝে নিই, তারপর আমরা খাতায় কি লেখা আছে সেটা দিয়ে ডিসকাস করছি। দেখো ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ হয়, কি বললাম, ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ হয় তাহলে ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট ইনক্রিজের পর, ঠিক আছে, কি বললাম, ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ হয় তাহলে ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট ইনক্রিজের পর ওর জন্য মানে ইনভেস্টমেন্ট যে ইনক্রিজ হয়েছে না ওটার জন্য এমপ্লয়মেন্ট ইনক্রিজ হবে। কেননা তোমরা সবাই জানো ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ হয় তাহলে তো জেনারেলি এমপ্লয়মেন্ট তো ইনক্রিজ হবেই। কেননা কেন এমপ্লয়মেন্ট ইনক্রিজ হবে, কেননা ইনভেস্টমেন্ট হয়েছে। তো ইনভেস্টমেন্ট হয়েছে মানে কি করতে হবে, প্রোডাকশন করতে হবে, তাহলে তো এমপ্লয়মেন্ট বাড়াতে পারবো, তাই না? যদি প্রোডাকশন না করি তাহলে প্রোডাকশন না করলে এমপ্লয়মেন্ট কি করে বাড়াবো? আর যখন এমপ্লয়মেন্ট বাড়বে তখন লোকের ইনকাম বাড়বে, এমপ্লয়মেন্ট যদি বেড়ে যায় তাহলে কি হবে, লোকের হাতে ইনকামটা বাড়বে, আর যখন লোকের ইনকাম বাড়বে তখন ওদের কনজামশনও ইনক্রিজ হবে। লোক আগে যা ইনকাম করতো এখন যদি ইনকামটা আরো বাড়িয়ে দেয় তাহলে নিশ্চয়ই ওদের কনজামশনটাও বাড়বে। অর্থাৎ আমরা কি জানি, ইনকাম বাড়লে কনজামশন বাড়ে, আর যখন কনজামশন এক্সপেন্ডিচার ইনক্রিজ হবে তখন একজন পার্সনের কনজামশন এক্সপেন্ডিচার আর একজন পার্সনের কাছে ইনকাম হবে। স্যার ব্যাপারটা কেমন, আমি ধরো বাসে করে এখন স্প্যান্ড যাচ্ছি, ঠিক আছে, সাপোজ বাসে করে স্প্যান্ড যাচ্ছি, এটা তো আমার এক্সপেন্ডিচার, তাই না? কিন্তু যে বাসের মালিক তার কাছে কি হচ্ছে, এটা ইনকাম। তাহলে কি হচ্ছে, একজনের এক্সপেন্ডিচার তো আর একজনের ইনকামই তো হচ্ছে না। সো ওয়ান পার্সন ইনকাম ইজ আনাদার পার্সন এক্সপেন্ডিচার, বলতে পারি না, একজন পার্সনের ইনকাম হচ্ছে অন্য একজন পার্সনের এক্সপেন্ডিচার। আর এটাই এখানে ফলো হয়, ঠিক আছে, এটাই এখানে ফলো হয়। আর এর জন্য যে ফাইনাল ইনক্রিজ ইন ইনকাম হয়, এটার জন্য যে ফাইনাল ইনক্রিজ ইন ইনকাম হয় সেটা সবসময় ইনিশিয়াল ইনক্রিজ ইন ইনভেস্টমেন্টের থেকে অনেক গুণ বেশি হয়, ঠিক আছে? তো এটা ছিল বেসিক ফান্ডা। এবার খাতায় কিভাবে লিখেছি, তাই না? এই যে তোমরা বলতে পারো যে স্যার ইনিশিয়াল ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট, আপনি যে বললেন ইনিশিয়াল ইনক্রিজ ইন ইনভেস্টমেন্টের থেকে অনেক গুণ বেশি হয়, মানে ফাইনাল ইনক্রিজ ইন ইনকাম ইনিশিয়াল ইনক্রিজ ইন ইনভেস্টমেন্টের চেয়ে অনেক বেশি হয়। তো কত বেশি হয়, অর্থাৎ কত গুণ বেশি হয়, দ্যাট মিনস কে, সেই কেটা কি করে ওয়ার্ক করে সেটাই এখন তোমাদের বোঝাচ্ছি খাতায় যেটা নোটটা করা আছে। সাপোজ ধরো এমপিসি 0.8, আমি ধরেছি এমপিসি 0.8, তাহলে কে মানে মাল্টিপ্লায়ারটা বের করার নিয়মটা কি, 1/1 মাইনাস এমপিসি, 1/1 মাইনাস এমপিসির মান 0.8, তাহলে 1কে 0.8 দিয়ে বাদ দিলে কত, 0.2, 1/0.2 করলে কত হয়, 5। তাহলে বুঝতে পারলে, তাহলে আমার মাল্টিপ্লায়ার মানে কে কত বেরোলো, কে মানেই হচ্ছে মাল্টিপ্লায়ার বেরোলো আমার 5 গুণ, ঠিক আছে? তো দেখো এখানে আমরা চার্টগুলো কি করেছি, প্রথমে লিখেছি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ঠিক আছে, দেখো ডেল্টা আই দিয়েছি, ইনডিউসড ইন ইনকাম দিয়েছি ডেল্টা ওয়াই, অ্যাডিশনাল কনজামশন এক্সপেন্ডিচার দিয়েছি ডেল্টা সি, আর সেভিংস দিয়েছি ডেল্টা এস। সাপোজ আমরা কি করছি, ধরো আমরা কি বলতে চাইছি, বলছি যে ইনিশিয়ালি ইকোনমিতে ইনভেস্টমেন্ট হচ্ছে 1000, আমরা ধরে নিচ্ছি সাপোজ, ঠিক আছে, মনে করছি যে ইনিশিয়ালি ইকোনমিতে ইনভেস্টমেন্ট হচ্ছে 1000, এরপরে যত টাকা, ঠিক দেখো যত টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে ঠিক তত টাকাই তোমার ইনকাম জেনারেট হচ্ছে, আর যত টাকা ইনকাম করছি না, যত টাকা ইনকাম করছি পুরো টাকাই কিন্তু কনজামশন করছি না, পুরোটা কনজামশন করছি না, কিছুটা সেভিং করছি,
ঠিক আছে, এবার প্রশ্ন হলো স্যার কতটা কনজিউম করছেন, এটা কি করে বুঝবো? ঠিক আছে, এ দেখো আমাদের এমপিসি কত বেরিয়েছিল 0.8, ঠিক আছে, কতটা কনজিউম করবো 0.8 বেরিয়েছিল, তো এই হাজারের 0.8 মাল্টিপ্লাই করো, হাজারের সঙ্গে 0.8 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 800, এই 800টা কনজিউম করছি, তাহলে হাজারের মধ্যে 800 কনজিউম করলে সেভ করছি কত 200, ঠিক আছে তো? তাহলে চলো ব্যাপারটা আরেকবার বলে দিই, যদি বুঝতে না পারো আমি আরেকবার বলে দিচ্ছি। বলছি ইনিশিয়ালি ইকোনমিতে ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে আমরা এটা মনে করছি ইনিশিয়ালি ইকোনমিতে ইনভেস্টমেন্ট হচ্ছে 1000, সে 1000 বলতে এখানে কি 1000 টাকা তো আর বলা যায় না, অ্যাকচুয়ালি পুরো ইকোনমির কথা বলছি, তাহলে 1000 কোটি টাকা, ঠিক আছে তো? তাই বলছি ইনিশিয়ালি ইকোনমিতে ইনভেস্টমেন্ট হচ্ছে কত 1000 কোটি টাকা ধরে নিচ্ছি, ঠিক যত টাকা তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে না, কি বললাম, যত টাকা ইনভেস্টমেন্ট ঠিক তত টাকাই ইনকাম ইনক্রিজ করছে, যত টাকা তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে ঠিক তত টাকাই তোমার ইনকামটা ইনক্রিজ করছে, ঠিক আছে তো? এবার যত টাকা আমার ইনকাম হলো সেই পুরো ইনকামটাই তো কনজামশন করব না, কিছু টাকা তো সেভিংও করব, তাই না? তো কত টাকা কনজামশন করব এটা জানার জন্য এই যে ইনক্রিজ ইন ইনকাম ছিল তার সাথে এই এমপি 0.8 যে মাল্টিপ্লাই করি, তাহলে আমার বেরিয়ে যাবে কনজামশন, তাহলে বাকিটা কি হলো সেভিংস। তো দেখো আমরা কি বললাম যে একজন পার্সনের এক্সপেন্ডিচার তো আর একজন পার্সনের ইনকাম, তো সেকেন্ড রাউন্ড যদি আমরা আসি, ফার্স্ট রাউন্ডে কি ছিল, একজন পার্সনের এক্সপেন্ডিচার ছিল 800, তাহলে এটাই তো অন্য একজন পার্সনের ইনকাম হয়ে গেল না, তো এখানে ইনকাম 800 হয়ে গেল। আবার এই যে টোটাল যে 800 টাকা ইনকাম করলাম পুরো টাকাটাই তো কনজামশন করবো না, কিছু কনজামশন কিছু সেভিংস, কতটা কনজামশন করব 0.8, 800 0.8 মানে 640, তাহলে বাকি 160 করলাম সেভ। একই রকম ভাবে আবার থার্ড পার্টে যখন থার্ড স্টেজে যখন আসবো, ঠিক আছে তো, দেখো এখানে খরচা করলাম কত 640, সেকেন্ড পার্টের যে খরচাটা সেটাই তো থার্ড পার্টের ইনকাম, তাই না? তো সেই 640 এখানে চলে আসলো, তার 0.8 করলে কত হয় 512, এত টাকা তোমার খরচা করলাম, বাকি 128 টাকা হয়ে যাবে তোমার সেভিং, ঠিক আছে? এবার ফোর্থ পার্টে যদি আসি, তার মানে থার্ড পার্টের যেটা খরচা, ঠিক আছে তো, সেটাই তো ফোর্থ পার্টের ইনকাম 512, এর সঙ্গে 0.8 মাল্টিপ্লাই করলে কত 409, তাহলে বাকি 103 হচ্ছে তোমার সেভ। এইভাবে তোমার কন্টিনিউ প্রসেসে তোমার চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তো এবার দেখো আমি কি বলেছি, দেখো দেখো এরকম ডট 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 দিয়েছি, অর্থাৎ আমি এটাই বলতে যে এই প্রসেসটা কন্টিনিউ চলতেই থাকবে চলতেই থাকবে। স্যার কতক্ষণ চলবে এই প্রসেসটা, কতক্ষণ ধরে চলতে থাকবে এই প্রসেসটা? এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত এই যে ইনক্রিজ ইন ইনকামের টোটাল টোটাল 5000 হবে, ততক্ষণ চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে বুঝতে পারলে যতক্ষণ আমাদের এর টোটাল, এই দেখো 1000 আছে, এটা 800 640 500 এরকম ডট ডট করে আরো অনেক আসবে, যতক্ষণ না পর্যন্ত এই ইনক্রিজ ইন ইনকামের টোটাল 5000 হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে, ঠিক আছে তো? এখন তুমি বলতো স্যার আপনি 5000 টাকা কি করে বুঝলেন? দেখো আমি তোমাকে বলছি 5000 টাকা কি করে বুঝলাম। দেখো কে বের করার ফর্মুলা কিছুক্ষণ আগেই বলেছি, আমরা আগের ক্লাসেও বলেছি, আগের 2-3টে ক্লাস আগেই বলেছি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, তাই তো? ইনকামের ইনক্রিজ ডিভাইড বাই ইনভেস্টমেন্টের ইনক্রিজ, ঠিক আছে তো? তাহলে তোমার ধরো এখানে আমি সাইড যদি চেঞ্জ করি, সাইড না চেঞ্জ করলেও তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, কোনো সমস্যা হবে না, এখানে তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তবু আমি সাইড চেঞ্জ করে বলছি। তো ধরো আচ্ছা যদি সাইড নাই চেঞ্জ করি, তোমার যদি বুঝতে অসুবিধা হয় এটা, তাহলে এখানে করছি কে এর মান কত বের করলাম কিছুক্ষণ আগে 5, ঠিক আছে তো? ডেল্টা ওয়াই এখানে কত বের করছো, ডেল্টা ওয়াই মানে ইনকামের, তাই না? ইনকামের চেঞ্জ কত, এই যে এটা ডেল্টা ওয়াই কত 5000 টাকা, এই যে 5000 টাকা, এটা 5000 টাকা বের করলাম না, আমি বললাম না 5000 টাকা, সেটাই আমি বের করে দেখাচ্ছি। ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, ডেল্টা আই এর চেঞ্জ কত 1000, তাহলে বলো না ডেল্টা ওয়াই কত হবে 5000 টাকা। এটা কমন ব্যাপার বলেছে। আমি কি বললাম, যতক্ষণ না পর্যন্ত ইনকামের ইনক্রিজটা, যতক্ষণ এই যে ইনকাম তো ইনক্রিজ করছে, যতক্ষণ পর্যন্ত ইনকামের ইনক্রিজের টোটালটা 5000 হবে ততক্ষণ তোমাকে করে যেতে হবে। তাহলে কি করে 5000 টাকাটা বের করলাম, এটা বের করার জন্য তোমাকে এই ফর্মুলা আনতে হলো, কে ইকুয়াল ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, কে এর মান 5 বলে মানে আগেই বের করলাম, ডেল্টা ওয়াই তোমার জানা নেই, এটাই আমি বের করছি। আর ডেল্টা আই কত প্রথমেই বলেছিল, কোনো ইকোনমিতে ধরে নেওয়া হচ্ছে যে ইনভেস্টমেন্ট ইনক্রিজ করছে 1000, তো এখানে 1000 লিখলাম, তাহলে ডেল্টা ওয়াই 5000 টাকা, তাহলে বোঝা গেল এটা 5000 টাকা হলো। একই রকম ভাবে এটাতে কনজামশন ছিল, তাই তো? এটাতে কনজামশন ছিল,
তাহলে 5,000 টাকা যদি তোমার ইনকাম ইনক্রিজ হয় তাহলে এমপিসি 0.8, তাহলে 5,000 0.8 করলে কত হয়? 4,000। অর্থাৎ একই রকমভাবে কনজামশনের টোটালটাও তোমার 4,000 হতে হবে। আর কনজাম টোটাল যদি এটা 5,000 এটা 4,000, তাহলে তো সেভিংসের টোটাল 1,000 হতে হবে। এইভাবেই প্রসেসটা কন্টিনিউ হয়। তুমি তোমার বইতে দেখতে পারো, বইতে হয়তো অন্য উদাহরণ দিয়েছে, বাট এইভাবে এই ডায়াগ্রাম বইতে করেনি। এইভাবে যদি তুমি করো, এইভাবে যদি তুমি ফ্লোটা করো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা জিনিস দেখো, ভালো করে দেখো, যেটা আমি বললাম, একজন পার্সনের এক্সপেন্ডিচার তো অন্য একজন পার্সনের ইনকাম। দেখো এখানে, দেখো এটা এক্সপেন্ডিচার তো এখানে ইনকাম, এটা এক্সপেন্ডিচার এখানে ইনকাম, আবার এটা এক্সপেন্ডিচার এখানে ইনকাম। তো আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো ভালো করে এটা দেখে নাও, ঠিক আছে? তো তো কোনো অসুবিধা হবে না। আর আগের ক্লাসে তো বুঝতেই পেরেছো, বারবার যেই জিনিসগুলো বলছি সেটা মন দিয়ে শুনবে। আগে যে ক্লাসগুলো করাচ্ছি পুরো সিরিয়ালি ওয়েতে চলছে। তো আগের ক্লাসগুলো যদি না বুঝে, যদি এই সমস্ত ক্লাসগুলো আগে করতে যেত, তাহলে অনেক প্রবলেমে পড়ে যাবে। তো ঠিক আছে, চলো আগে এরপরে আমরা নেক্সট ক্লাসটা করব। নেক্সট ক্লাসে খুব সম্ভবত গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করব, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মাল্টিপ্লায়ারটা করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা করব গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। ঠিক আছে, তো তার জন্য এই ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা হাজির হব। তার আগে এই যা এখনো যা যা করালাম থার্ড চ্যাপ্টার থেকে, সেগুলো পুরো ভালো করে স্টাডি করে নাও। আমি যে এতক্ষণ বোঝালাম ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ইংলিশে নোটস পুরো ধরে ধরে বোঝালাম। এবার তোরা যারা বাংলায় পড়বি, বাংলায় নোটটা কেমন লিখতে হবে তাকে এখানে লেখা আছে। বাট এখানে বাংলার নোটটা আমি তৈরি করেছি। এবার ইংলিশটা যে নোট দিয়েছি, ওখান দিয়ে তোর মনে হয় কোনো পয়েন্ট এখানে অ্যাড করলে তোর ভালো লাগছে, তাই করতে পারি, অনেক কিছু অ্যাড করা যেতে পারে। তো আমি পড়ছি তা কি লেখা আছে, নোটটা কি লিখেছি। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বলছে কি, অর্থনীতিতে গুণক তত্ত্বের প্রথম প্রবক্তা হলেন কে? রিচার্ড কাহন। কি বললাম বুঝতে পারলি? মানে মানে এই যে ইকোনমিক্স এ যে গুণক তত্ত্ব আছে না, মাল্টিপ্লায়ার থিওরিটা কে দিয়েছিল? রিচার্ড কাহন। ঠিক আছে, রিচার্ড কাহন। পরবর্তীকালে প্রফেসর কেইনস এই গুণক তত্ত্বের ডিটেলস অ্যানালাইসিস করেন। যে আমি যার কথা বলছিলাম, কেইনস ডিটেলস অ্যানালাইসিস করে। ঠিক আছে, তো প্রফেসর কেইনস, ঠিক আছে, তার মাল্টিপল থিওরিতে কি বলেছিল? ঠিক আছে, মাল্টিপল থিওরিতে বলছে প্রফেসর কেইনসের গুণক তত্ত্ব বা মাল্টিপল থিওরি অর্থনীতিতে কি বলছে? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার নামে পরিচিত। কি বললাম? প্রফেসর কেইনস যে গুণক তত্ত্বের কথা বলেছেন ইকোনমিক্সে, প্রফেসর কেইনস ইকোনমিক্সে যে গুণক তত্ত্বের কথা বলেছিল, সেটাই ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার নামে পরিচিত, মানে বিনিয়োগ গুণক। আমি আবার বলছি, প্রফেসর কেইনস ইকোনমিক্সে যে গুণক তত্ত্বের কথা বলেছিল, সেটাই হচ্ছে বিনিয়োগ গুণক তত্ত্ব নামে পরিচিত। গুণক তত্ত্ব মানে বুঝতেই পারছিস, মানে মাল্টিপ্লায়ার থিওরি, ওটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার নামে পরিচিত। বলছে এবার আসল কথা আসছে, যেগুলো বোঝাচ্ছিলাম আমি। জাতীয় আয়ের অন্যতম নির্ধারক হচ্ছে বিনিয়োগ। মানে জাতীয় আয় মানে ন্যাশনাল ইনকামের মেন ডিটারমিনেন্টটা কি? ইনভেস্টমেন্ট। আমি এইমাত্র কি বললাম মনে পড়ছে ধর? ইনভেস্টমেন্ট। তুই ইনভেস্টমেন্ট যত বাড়াবি, ইনকাম তত বাড়বে। ইনভেস্টমেন্ট যত কমাবি, ইনকাম তত কমবে। এখানে তাই লিখেছে, বিনিয়োগ বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধি পায়। ঠিক আছে, প্রফেসর কেইনস দেখিয়েছেন, দেশে বিনিয়োগের পরিমাণ যতটা বৃদ্ধি পায়, জাতীয় আয় তার চেয়ে অনেক গুণ বেশি বৃদ্ধি পায়। কি বললাম? তোর ইনভেস্টমেন্ট যতটা বৃদ্ধি পাবে, জাতীয় আয় তার চেয়ে বহু গুণ বৃদ্ধি পায়। তোর ইনভেস্টমেন্ট যদি 1 টাকা বৃদ্ধি পায়, ধর ইনভেস্টমেন্ট 1 টাকা বৃদ্ধি পেল, তাহলে জাতীয় আয় তো বৃদ্ধি পাবে, যত গুণ বৃদ্ধি পাবে, সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। বলছে এটা কি বললাম? দেশে বিনিয়োগের পরিমাণ যতটা বৃদ্ধি পায়, জাতীয় আয় তার চেয়ে অনেক গুণ বৃদ্ধি পায়। উল্টো করে তো বলতে পারবে, দেশে বিনিয়োগ যতটা পরিমাণ হ্রাস পায়, তাহলে জাতীয় আয় তার চেয়ে অনেক গুণ বেশি হ্রাস পায়। জাতীয় আয় যতটা বৃদ্ধি পাবে, মানে বুঝতে তো, ইনভেস্টমেন্ট যতটা বৃদ্ধি পাবে, জাতীয় আয় তার চেয়ে অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে। আর দেশে যদি তোর বিনিয়োগ যদি হ্রাস পায়, তাহলে জাতীয় আয় অনেক গুণ হ্রাস পাচ্ছে। এটাই লিখেছে। বলছি জাতীয় আয়ের এই স্বয়ংভূত বিনিয়োগের, স্বয়ংভূত মানে বুঝতেই পারছি অটোনোমাস ইনভেস্টমেন্টের এই প্রভাবকেই বলা হয় কেনস একে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বলেছে। ঠিক আছে, বলছে গুণক কি? বলছে গুণক হলো নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ বৃদ্ধির বা হ্রাসের ফলে। গুণক জিনিসটা কি? যে তুই যে ইনভেস্টমেন্ট করছিস, সেই ইনভেস্টমেন্ট তুই বাড়াতেও পারিস, আবার ইনভেস্টমেন্ট কমাতেও পারিস। ইনভেস্টমেন্ট বাড়া বা কমা, ইনভেস্টমেন্ট বাড়ালে কি হবে? জাতীয় আয় বাড়বে। ইনভেস্টমেন্ট কমালে কি হবে? জাতীয় আয় কমবে। ঠিক আছে, তো জাতীয় আয় কমবে। বিনিয়োগ পরিবর্তনের পরিমাণকে যে সংখ্যার দ্বারা গুণ করলে আয় পরিবর্তনের পরিমাণ পাওয়া যায়, সেটাই হচ্ছে গুণক।
উদাহরণ যেগুলো আমি তোকে আগে বললাম সেই উদাহরণগুলো আবার দিয়েছি। বলছে যেমন 200 কোটি টাকা বিনিয়োগ বৃদ্ধির ফলে, মানে এখানে কোটি টাকা কেন বললাম, আমি তো এখানে একজন লোকের বিনিয়োগের কথা বলছি না, এটা একটা পুরো কান্ট্রির কথা বলছি। ঠিক আছে, দেশে যদি 200 কোটি টাকা বিনিয়োগ বৃদ্ধি পায়, তাহলে তাহলে মনে করছি যে আমার দেশে তাহলে জাতীয় আয় বৃদ্ধি হবে কত, 1,000 কোটি টাকা। তাহলে কত গুণ বৃদ্ধি পেলো, 200 টাকা বৃদ্ধি পেলে 200-তে 1,000 বৃদ্ধি পেলো, 5 গুণ বৃদ্ধি পেলো। তাহলে তোর ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কত, কত হলো 5। কারণ বিনিয়োগ 5 গুণ, বিনিয়োগ বিনিয়োগ বৃদ্ধি 5 গুণ বৃদ্ধি পেয়েছে, 5 গুণ আয় বৃদ্ধি পেয়েছে, মানে 1 টাকা যদি বিনিয়োগ করিস তাহলে 5 টাকা আয় হবে। ঠিক আছে তো, পক্ষান্তরে বলছে 100 কোটি টাকা যদি তোর ইনভেস্টমেন্ট কমে যায়, ইনভেস্টমেন্ট তোর 100 কোটি টাকা কমে গেছে, তাহলে কি হবে, জাতীয় আয় কি হবে, কমে যাবে। না, 5 গুণ 10 গুণ পরের কথা, ইনভেস্টমেন্ট ধর 100 কোটি কমে গেছে, তাহলে জাতীয় আয় তো কমে যাবে। তাহলে কত কমে যাবে, ধরে নিচ্ছি ইনভেস্টমেন্ট 100 কোটি টাকা কমে গেছে, বলে জাতীয় আয় 500 কোটি টাকা কমে গেছে, তাহলে কত গুণ কমলো, 5 গুণ। ঠিক আছে, এক্ষেত্রে গুণক হবে 5 বললাম, কারণ বিনিয়োগ হ্রাসের 5 গুণ আয় হ্রাস পেয়েছে। সুতরাং গুণক হচ্ছে কি, বিনিয়োগের পরিবর্তন আর আয়ের পরিবর্তন অনুপাত, যেটা আমি আগেই বলেছি। বিনিয়োগের পরিবর্তনকে কি বলি আমরা, বল, বিনিয়োগের পরিবর্তনকে কি বলি আমরা, ডেল্টা আই। আর আয়ের পরিবর্তনকে কি বলি, ডেল্টা ওয়াই। তাহলে বিনিয়োগ গুণককে কিছুক্ষণ আগে আমি বললাম কে দ্বারা ডিনোট করি, ফর্মুলা কি বলেছিলাম বল, ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, তাই তো লেখা আছে। তাহলে এই গুণক বের করার ফর্মুলা, আয়ের পরিবর্তন বাই বিনিয়োগের পরিবর্তন, ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। আর গুণককে আমরা কে দ্বারা ডিনোট করি, নির্দেশ করি বলেছে, তাহলে কে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। আমরা কিছুক্ষণ আগে যে উদাহরণটা বললাম না, এই 1,000 কোটি বাই 200 কোটি, মনে পড়ছে, 1,000 কোটি বাই 200 কোটি ওর 5, এটা বোঝালাম, আর বোঝাতে হচ্ছে না। এটাও 5, প্রথমটা বৃদ্ধি তারপর একটা হ্রাস। এবার যে চারটা দিয়েছে, এই যে চারটা দিয়েছে, এই যে এখানে কিছু চারটা লিখেছে, এখানে কি লিখেছে, বলছে গুণক নির্ভর করে এমপিসির ওপর। প্রথমে বলছিলাম তো এমপিসি, মার্জিনাল প্রফিট ইনটু কনজিউম, গুণকটা কিসের উপর ডিপেন্ড করে, এমপিসির ওপর। অর্থাৎ এখানে কি লিখেছে আমি বলছি, এমপিসি যত বাড়বে, এমপিসি যত বাড়বে কে তত বাড়বে, মনে পড়ছে বললাম না, এমপিসি বাড়লে কে বাড়বে, এমপিসি কমলে কে কমবে, এটাই লিখেছে। এমপিসি যত বেশি হবে গুণকের মানও তত বেশি হবে, ফলে বিনিয়োগ বৃদ্ধির তুলনায় আয় বৃদ্ধি অনেক গুণ বেশি। পক্ষান্তরে বিনিয়োগ হ্রাসের ফলে আয়ের হ্রাসও অনেক গুণে বেশি হবে। এটা একটা উদাহরণের সাহায্যে দেখানো হলো। ঠিক আছে, উদাহরণটা কি হচ্ছে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, লিখে লিখে দেখাচ্ছি, যেটা আমি আমি কিছুক্ষণ আগে যেটা তোকে বোঝালাম সেটাই আর কি দেখাচ্ছি। যেটা লিখলাম না, ডেল্টা আই, মনে পড়ছে, ডেল্টা ওয়াই, ঠিক আছে, ডেল্টা সি, ডেল্টা এস। ঠিক আছে, আমি কি বলেছিলাম, মনে করছি ইনিশিয়ালি আমার ইনভেস্টমেন্ট কত করেছিলাম, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা এরকম ভাবে বলতে পারিস, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত করেছিলাম, 1,000। মানে আগে আমার যা ইনভেস্টমেন্ট ছিল, এখন আমি ইনভেস্টমেন্ট 1,000 বাড়িয়ে দিচ্ছি। তা আমি মনে করছি ইনভেস্টমেন্ট 1,000 বাড়িয়ে দিয়েছি বলে আমার ইনকামও বেড়ে গেছে 1,000, মনে পড়ছে তো, ইনকামের চেঞ্জ মানে এখানে 1,000 লিখবো, বুঝতে পারলি যেটা করলাম। আর আমরা একটু অ্যাজাম্পশন করে নিয়েছিলাম কি, বল কোশ্চেনটায়, আমি ধরে নিয়েছিলাম আমার এমপিসি 0.8, সাপোজ মনে মনে ধরেছিলাম আমার এমপিসি কত, 0.8। তার মানে এমপিসি মানেই হচ্ছে ডেল্টা সি, হচ্ছে এমপিসি, ডেল্টা সিটাই হচ্ছে তোর এমপিসি। তার মানে আর একটা কথা কিছুক্ষণ আগে বললাম, আমি দেখ আজকে আজকে ধর একদম সিম্পল ব্যাপার, আজকে ধর আমি তোকে পড়াচ্ছি, তা পড়াচ্ছি, মাস শেষে তুই আমাকে মাইনা দিবি, সেটা আমার কাছে ইনকাম, আমার কাছে ইনকাম তো তোর কাছে খরচা। তা আমার কাছে ইনকাম হলো এই 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 যে টাকাটা পাবো তোর থেকে টিউশন ফিতে মাইনে, এটা তো আমি আমার কোনো না কোনো জায়গায় খরচা করবো। অর্থাৎ এটা এখানে একটা পর্যায় কমে যাবে, সিকুয়েন্সি যাবে। মানে আমি তোকে বলছি আজকে ধর আমার ইনকাম 1,000 টাকা, তার মানে 1,000 টাকা ইনকাম করে খরচা করতে হবে, মনে করছি 80% খরচা করছি, তা 1,000-এ 80% করলে কত, 800 টাকা খরচা করছি। তাহলে 1,000 টাকা ইনকাম করে 800 টাকা খরচা করে, তাহলে জমাচ্ছি কত টাকা, 200 টাকা জমাচ্ছি। ঠিক আছে, এটা হলো ফার্স্ট ফেজ গেল, প্রথম ফেজ। সেকেন্ড ফেজে, ঠিক আছে, প্রথম ফেজে আমার খরচা কি হলো, প্রথম ফেজে আমার খরচা হলো 800 টাকা। আমি যে খরচা করলাম সেটা তো কারণ না কারণ ইনকাম হয়েছে। মানে ধর আমি ধর প্রথম ব্যক্তি, আমি প্রথম ব্যক্তি যে আমি 1,000 টাকা কামালাম, আমার 800 টাকা খরচা হলো, 200 টাকা সেভিংস হলো, তাহলে আমার যে 800 টাকা খরচা হলো, তাহলে দ্বিতীয় ব্যক্তি তাহলে ইনকাম হলো না,
কত টাকা ইনকাম হলো? 800 টাকা। তার দ্বিতীয় ব্যক্তি কত ইনকাম হলো? 800 টাকা। তৃতীয় ব্যক্তির ইনকাম হলো 800 টাকা। দ্বিতীয় ব্যক্তি যত টাকা ইনকাম করবে তার 80% সে খরচা করবে। কত? 640 খরচা করবে। তাহলে জমাবে কত? 160। এবার দ্বিতীয় ব্যক্তির যত খরচা হবে সেটা তৃতীয় ব্যক্তির ইনকাম। তৃতীয় ব্যক্তির ইনকাম কত হবে বল? 640। বুঝতে পারছিস তো? এই যে এখানে যে লেখা আছে না, ওখানে প্যারা করে লেখা আছে না, ওই প্যারাটা আর দিবি না। ওই বড় লেখার তার জায়গায় এই উদাহরণটা দিয়ে দিবি, বেটার হবে। এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? 640 তার 80% করলে কত হবে? 512। এটা হবে 128। ঠিক আছে? আরেকটা দিয়ে 4। এটা কত হবে? 512। এটা হবে 409, এটা হবে 100। তারপর ডট 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 দেবো। টোটাল ডট ডট দেবো, ডট ডট দেবো। এইভাবে এই 1000, এই 800, 640, 512, 512 তো শেষ হয়নি। এরকম কন্টিনিউ করতে হবে। লাস্ট স্টেপ অব্দি যেতে হবে তোকে। যেতে যেতে দেখবি সব কটা করবি, করার পর সব কটা যোগ করবি, যোগ করলে দেখবি এটা 5000 হয়ে যাবে। এখন বলি স্যার আপনি কি করে সিওরিটি, কিছুক্ষণ আগে বোঝালাম, কি করে সিওরিটি হলো 5000 টাকায় বেরোবে? দেখ, আমাদের ফর্মুলা কি ছিল? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কে ইকুয়াল টু বল ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। কে কত? কে তো 5 বলেছিল। স্যার কি করে কে 5 বেরোলো? বলে দিচ্ছি কে কি করে 5 বেরোলো। কে কি করে 5 বেরোলো? কারণ আমাদের ফর্মুলা কি ছিল? কে বের করার ফর্মুলা কি ছিল? 1 বাই 1 মাইনাস এফপিসি। 1 বাই 1 মাইনাস এফপিসি কত? 0.8। তাহলে কত হচ্ছে? 5। কে কত বেরোলো? 5। কে লিখলাম 5। ডেল্টা ওয়াই এটাই তো বের করতে বলেছে, জানি না। তো ডেল্টা আই প্রথমেই লিখেছিলাম 1000। তাহলে কত হলো? ডেল্টা ওয়াই 5000 হলো। হবেই 5000। তেমনি তাহলে 5000 টাকা কামালে তার 80% খরচা, মানে 4000 টাকা খরচা। তাহলে 1000 টাকা কি আছে? সেভিংস। এটাই তোকে লিখতে হবে। দেখ এখানে এটাই লেখা আছে। কি লেখা আছে দেখ? যেটা বলছি সেটাই লেখা আছে, দেখ ভালো করে পড়ছে। ঠিক আছে? এই যে বলছে তুই এবার যখন লিখবি বাংলা বা ইংলিশ যাই লিখে লিখবি, এই গুণক প্রক্রিয়াটি উদাহরণের সাহায্যে দেখানো হলো। কি বললো বুঝলি? উদাহরণের সাহায্যে দেখানো হলো। কি লিখে দেখ? বলছে দেশে 1000 কোটি টাকা বিনিয়োগ বৃদ্ধি পেল। বললাম দেশে 1000 কোটি টাকা বিনিয়োগ বৃদ্ধি। উৎপাদন কার্যে এই 1000 কোটি টাকা বিনিয়োগ বৃদ্ধির ফলে এই কাজের সঙ্গে জড়িত লোকেদের আয় 1000 কোটি টাকা বৃদ্ধি পাবে। বলছে দেশে বিনিয়োগ কত বৃদ্ধি পেয়েছে? 1000 কোটি টাকা। দেশে যদি 1000 কোটি টাকা বিনিয়োগ বৃদ্ধি পায়, সেই 1000 কোটি টাকা, এই এত টাকা শুনছিস তো? দেশে ইনভেস্টমেন্ট আগে যা ইনভেস্টমেন্ট ছিল, এখন ইনভেস্টমেন্ট 1000 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেশ এই 1000 কোটি টাকা কি করবে? যেখানে প্রোডাকশন হবে, যেখানে প্রোডাকশন হবে সেখানে এই 1000 কোটি টাকা ইনভেস্ট করে দেবে। ঠিক আছে? তো এইটা ইনভেস্ট করলে তাহলে প্রোডাকশন আগে যা হতো এখন প্রোডাকশন প্রচুর বাড়বে। আর প্রোডাকশন বাড়াতে গেলে কি করবে? লোক, কর্মচারী নিয়োগ করতে হবে। কি রে? চাকরির ব্যবস্থা করতে হবে। আর চাকরি হলে কি হবে? লোকের ইনকাম বাড়বে। বুঝতে পারছিস তো? তো এখানে এটাই বলতে চাইছে, বলছে উৎপাদন কাজে 1000 কোটি টাকা বিনিয়োগ বৃদ্ধির ফলে এই কাজের সঙ্গে জড়িত লোকেদের আয় 1000 কোটি টাকা বৃদ্ধি পাবে। মনে করা হয়। ঠিক আছে তো? ধরা যাক সমাজের প্রান্তিক ভোগ্যে এমপিসি আমি কি বলেছিলাম? 0.8। আর 0.8 মানে তো 4/5, হ্যাঁ কিনা? ঠিক আছে তো? তাহলে এই 1000 কোটি টাকা 4 এর 5 মানে কত? 800 কোটি টাকা ভোগের জন্য ব্যয় করি, যেটা আমি তোকে বললাম। ঠিক আছে তো? তাহলে বাকি 800 টাকা ব্যয় করবে, আর 800 র মধ্যে বাকি 200 টাকা সেভিং করবে। তারপর কি লিখেছে? এর ফলে ভোগ্যদ্রব্য উৎপাদকেরা যারা উৎপাদন করবে তাদের এই বর্ধিত 800 কোটি টাকা আয়ের, যত টাকা 800 কোটি টাকা আয় হলো, তার আবার 80% মানে 640 টাকা কি করবে? খরচা করবে। এইভাবে সিকুয়েন্স পর্যায়ে চলতে থাকে। তো সুতরাং আমি তোকে বলছি, মন দিয়ে শুনবি। এই প্যারাটা তোর লিখতে হবে না। কোথা থেকে লিখতে হবে না? আর লেখার দরকার নেই। এই যে এখান থেকে এত অব্দি লিখবি না। এখান থেকে যে দেখিস তো কি লিখলাম? এখান থেকে এত অব্দি লিখবি না। এখান থেকে এত অব্দি লিখবি না। এখান থেকে এত অব্দি লেখার জায়গায় কি বললাম? এখান থেকে এত অব্দি লেখার জায়গায় ওই 4টা দিয়ে তাহলে আমার সোজা হয়ে গেল। টাইমটা বেঁচে গেল। বুঝতে পারলি তো? এইবার ছবিটা দেখ, ছবিটা কি দিই? ছবিটা দেখ, ছবিটা খুব সোজা ছবি দিয়েছে, কোনো সমস্যা নেই। কোনো রকমের কোনো সমস্যা নেই। ছবিটা কি দিয়েছে দেখ। তোর ছবিটা যদি একে একে বসিয়ে দিই, তাহলে ছবিটা, এই ছবিটা কি করে আঁকা হয়েছে? দেখ ছবিটা একে একে বুঝিয়ে দিচ্ছি। এক্স ও এটা ওয়াই। এইদিকে কি দেখাবো? এইদিকে আমরা দেখাই সেভিংস আর ইনভেস্টমেন্ট। আর এইদিকে কি দেখাবো? ন্যাশনাল ইনকাম।
তাহলে যখন লিখবি কি লিখবি, লিখবি যে চিত্রে এই ডায়াগ্রামে এক্স অ্যাক্সিসে আমরা দেখি ন্যাশনাল ইনকাম আর ওয়াই অ্যাক্সিসে কি দেখিয়েছি বল, সেভিংস এবং ইনভেস্টমেন্ট। ঠিক আছে, সেভিংস এবং ইনভেস্টমেন্ট। তাহলে বোঝা গেল কি লিখলাম প্রথম লাইনটা, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এবার আমরা সেভিংস কার্ড শিখিয়েছি, তা ওটা এখানটায় নিচের দিক থেকে লিখতে, এটা এখানটায় বেটার। সঞ্চয় রেখা, সঞ্চয় রেখা মানে সেভিংস কার্ড কেমন হয় মনে পড়ে, আগের দিন বলেছিল সেভিংস কার্ডটা কেমন হয়, কোথা থেকে শুরু হয়, নিচ থেকে শুরু হয়, এই দেখ এখান থেকে ধর এরকম গেল সেভিংস কার্ড। ঠিক আছে, এই কার্ডটার নাম কি দেবো বল, এস ওয়ান। সেভিংস কার্ডটা কি ছিল, এস ওয়ান। আর হচ্ছে আর একটা কি লিখবো, ইনভেস্টমেন্ট রেখা। ইনভেস্টমেন্ট রেখা ধর এটা গেল ইনভেস্টমেন্ট রেখা। ইনভেস্টমেন্ট রেখা কিছুক্ষণ আগে পড়েছিলাম, অটোনোমাস ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট কার্ডটা কেমন হয়, ইনভেস্টমেন্ট কার্ডটা কেমন হবে। আর এই যে টপিকটা, এই যে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ইনভেস্টমেন্ট আমি তোকে কি বলেছি, দুটো ইনভেস্টমেন্ট হয়, একটা অটোনোমাস ইনভেস্টমেন্ট, একটা ইনডিউস ইনভেস্টমেন্ট। প্রফেসর কেন্স মনে করেছিল যে তুমি যে পড়বে না ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, এখানে অটোনোমাস ইনভেস্টমেন্টই কাজ করবে। তাহলে অটোনোমাস ইনভেস্টমেন্ট ছবিটা কেমন ছিল, যে এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয়, তার মানে এরকম যাবে এক্স অ্যাক্সিসের সমান্তরাল। এই কার্ভটার নাম কি বল, ইনভেস্টমেন্ট কার্ভ, মানে আই আর। বুঝতে পারছিস তো? তুই এখন জিজ্ঞাসা করতে পারিস স্যার আপনি তো অটোনোমাস ইনভেস্টমেন্টটা পড়িয়েছেন আবার ইনডিউসও পড়িয়েছেন, তাহলে এখানে কেন অটোনোমাস ইনভেস্টমেন্ট, কারণ কেন্স এটা মনে করেছে। প্রথমেই থিওরিতে ডেফিনেশন আমরা বলেছি এটা। ঠিক আছে, এটা হয়ে গেল তোর। তারপর কি বুঝতে পারলি, সেভিংস কার্ড এস ওয়ান আর ইনভেস্টমেন্ট কার্ড আই 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 আই। ঠিক আছে, এই যে যেই পয়েন্টটা কাটলো, কাটলো মানে ছেদ করলো দেখিস। আচ্ছা অন্য কালি দিয়ে দেখিয়ে দিই তাহলে তো বুঝতে সুবিধা হবে। ওই জন্য হলুদ কালি দেখি, এই যে পয়েন্টটা কাটলো, এই পয়েন্টটার নাম কি, ই। যেই পয়েন্টে ছেদ করলো সেই ছেদ বিন্দুটাকে কি বলা হয়, ই, মানে ভাগচাপের বিন্দু, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই এই বিন্দুতে কি হয়েছে, এই বিন্দুতে কি হয়েছে দেখ, এই বিন্দুতে কি হয়েছে মন দিয়ে শুনবি, এই বিন্দুতে সেভিংস, মন দিয়ে শোন, এই বিন্দুতে সেভিংস আর ইনভেস্টমেন্ট সমান হয়েছে। কোথায়, কি বললাম, ই পয়েন্টে সেভিংস আর ইনভেস্টমেন্ট সমান হয়েছে। আমি আবার বলছি কি সমান হয়েছে, সেভিংস আর ইনভেস্টমেন্ট সমান হয়েছে এই পয়েন্টে, এই বিন্দুতে সেভিংস আর ইনভেস্টমেন্ট সমান হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেভিংস আর ইনভেস্টমেন্ট সমান হয়েছে, সেভিংস আর ইনভেস্টমেন্ট কত হবে বল, তুই দেখতে পাচ্ছিস। আচ্ছা আমি তোকে একটু কালারিং করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তো ইনভেস্টমেন্ট, বুঝতে পারছিস তো, আর সেভিংস কোনটা বলতে পারি না, সেভিংস আর ইনভেস্টমেন্ট। বাট এই পয়েন্টে সেভ কার্ডটা দেখ, আমি যদি একটু ধর এটা তো সেভিংস কার্ড, তাই না, সেভিংস কার্ড তো দেখি সেভিংস কার্ড। তাহলে ইনভেস্টমেন্ট এটা, তার মানে সেভিংস মানে এত অবধি, এই যে এখানটা এত অবধিতে সেভিংস কত হচ্ছে, সেভিংস হচ্ছে এখানটার নাম লিখে এটাকে লিখি এন, সেভিংস হচ্ছে এনই, আবার ইনভেস্টমেন্ট হচ্ছে এনই। ঠিক আছে, তো ইনভেস্টমেন্ট হচ্ছে এনই, কারণ ইনভেস্টমেন্ট তুই কি বলবি, এত অবধিতে এই পয়েন্ট অবধি, এই পয়েন্টে তোর ইনভেস্টমেন্ট কত, এই পয়েন্টে তোর ইনভেস্টমেন্ট কত, তুই বলি স্যার ইনভেস্টমেন্ট আই, হ্যাঁ কি না, আই মানে ই এন ইনভেস্টমেন্ট। আর সেভিংস কত টাকা আছে এই অবধি, সেভিংস তো এত অবধি এসছে, মানে কত সেভিংস এনি, সেভিংস এনি। তাই এখানে বলতে চাইছে এই ই পয়েন্টে সেভিংস আর ইনভেস্টমেন্ট সমান হয়েছে, আর এখানে সেভিংস আর ইনভেস্টমেন্ট কত এনি। আর এই অবস্থায় ইনকাম কত হয়েছে, ন্যাশনাল ইনকাম কত এই অবস্থায়, এই পয়েন্টে ইনকাম কত বলতে পারি, এই পয়েন্টে ইনকাম কত বলতে পারি, এটা I ও এন, এই পয়েন্টে ইনকাম কত, O it by এই পয়েন্টে ইনকাম হচ্ছে ও, ঠিক আছে, এই পয়েন্টে ইনকাম হচ্ছে কি ও, এত ঠিক আছে। আর এখন ধরা যাক, এখন তোর ইনভেস্টমেন্ট কত আছে, এখন ধরা যাক মানে ইনভেস্টমেন্ট তো আছে বললাম, ইনভেস্টমেন্ট ধর তোর ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, এটা তো নর্মাল সিচুয়েশন ছিল, নর্মাল সিনারি, এখন তো তোর ইনভেস্টমেন্ট বেড়ে গেছে। ইনভেস্টমেন্ট আমি অটোনোমাস ইনভেস্টমেন্ট পড়ানোর সময় বললাম, ইনভেস্টমেন্ট বাড়তেও পারে, ইনভেস্টমেন্ট কমতেও পারে, ইনভেস্টমেন্ট বাড়লে উপরে উঠবে, ইনভেস্টমেন্ট কমলে নিচে নামবে। তাহলে ইনভেস্টমেন্ট বাড়লে কি হবে, সমান্তরাল ভাবে উপরে উঠবে, মানে প্যারালালি উপরে উঠবে। তাহলে কেমন হবে ছবিটা, ঠিক আছে তো? তাহলে আই দ্বারা আই আই ড্যাশ, ঠিক আছে, আই আই ড্যাশ হয়ে গেল। এত অব্দি হলো বলছি আমি। তাহলে বিনিয়োগ কতটা বৃদ্ধি পেলো বল, ইনভেস্টমেন্ট কতটা বৃদ্ধি পেলো বল, ইনভেস্টমেন্ট দাঁড়া আমি বলছি ইনভেস্ট কতটা বৃদ্ধি পেলো বলতে পারি, এতটা বৃদ্ধি পেয়েছে বলতে পারি বল, এতটা, এতটা বৃদ্ধি পেলো ইনভেস্টমেন্ট। এটার নাম কি দেবো, এটার নাম এন,
এটার নাম এল, এটার নাম জি। ইনভেস্টমেন্ট, হ্যাঁ ঠিক আছে, ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেলো কত, আমি এখানটা লিখলাম ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেলো কত, এলজি, এলজি ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেলো। তার ফলে বিনিয়োগ রেখাটা কি হচ্ছে, যে ইনভেস্টমেন্ট যে এতটা বৃদ্ধি পেলো, ইনভেস্টমেন্ট এতটা বৃদ্ধি পাওয়ার ফলে তো বিনিয়োগ রেখাটা উপরের দিকে উঠে গেল, তাই না? বলছে যে এখানে বলছে যে ইনভেস্টমেন্ট বেড়ে গেল কত, এলজি, তার ফলে ইনভেস্টমেন্ট রেখাটা কি হচ্ছে, উপরের দিকে উঠে গেছে, উপরের দিকে উঠে গিয়ে কি হয়েছে, আই ওয়ান হয়েছে, আই ওয়ান হলো। এর ফলে ইনকামটাও তো বেড়ে গেছে, ইনকাম কত বেড়েছে বল, এই লাইনটাকে টেনে দেন নিচে, এন ওয়ান ইনভেস্টমেন্ট। এবার আরেকটা কালি ইউজ করি, কোথায় গেল, নীল কালি ইউজ করি। এতটা ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, এতটা ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়ার ফলে ইনকাম কতটা বেড়ে গেছে, এতটা ইনকাম বেড়ে গেছে, তাহলে বুঝতে পারলি তো, ইনভেস্টমেন্ট এলজি বেড়ে যাওয়ার ফলে ইনকাম কতটা বেড়ে গেছে, এন ওয়ান বেড়ে গেল, ঠিক আছে তো? তাহলে এবার লাস্টে আমরা লিখি, অ্যানালাইসিস করি। তাহলে এখানে গুণক কোনটা, গুণক বের করার ফর্মুলা কি শিখেছি, মাল্টিপ্লায়ার বের করার ফর্মুলা কি শিখলাম, উপরে লিখলাম আয়ের পরিবর্তন বাই বিনিয়োগের পরিবর্তন, আয় কতটা পরিবর্তন হয়েছে, আয়ের পরিবর্তন হয়েছে এন ওয়ান বাই বিনিয়োগের পরিবর্তন মানে কত, বিনিয়োগের পরিমাণ এলজি, এন ওয়ান বাই এলজি। এবার এন ওয়ান মানে কি, ই এল বলতে পারি বলতো, ডিভাইডেড বাই এলজি মানে কি, এলজি মানে তুই এলজি মানে এলজি লেখ, আর কিছু চেঞ্জ করতে হবে না, এলজি লেখ, এখানে এলজি লেখ, ব্যাস। এটাই যে আমি বললাম অ্যানালাইসিস করলাম, এখানে এটাই লেখা আছে, এইটা পুরোটাই এটাই লেখা আছে। তাহলে বুঝতে পারলি, সেটা পড়ে নিতে হবে তোকে ভালো করে।